সুলতানা খানের কথায় জাদুয়া সুলতানা খানের গালে টুপ করে একটি চুমু দিয়ে ঠিক আছে বলে চলে যায় কিচেন রুমে। জাদুয়ার এহেন কর্মে সুলতানা খান ও আয়শা বেগম হেসে উঠে শব্দ করে। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে সাব্বিরের। সাব্বিরকে দেখে স্নেহা দৌড়ে সাব্বিরের সামনে গিয়ে বলে ওঠে, আরে ভাইয়া, আপনি এখানে এত সকালে, এতদিন পর? আসুন না, বসুন এখানে। স্নেহার এহেন আচরণে সাব্বির মাথা ঘুরিয়ে আশেপাশে ভালোমতো পর্যবেক্ষণ করে কিছু খুঁজতে থাকে। সাব্বিরকে এভাবে কিছু খুঁজতে দেখে স্নেহা প্রশ্ন করে, ভাইয়া, আপনি কি কিছু খুঁজছেন? হুম। কি? সূর্য। মানে? না মানে দেখছি সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে। কেন? না, হঠাৎ এত ভালো ব্যবহার ঠিক হজম হচ্ছে না। সাব্বিরের এহেন ব্যঙ্গাত্মক বাণী শুনে স্নেহা খেপে গিয়ে কিছু বলবে, তখনই সুলতানা খান সাব্বিরের সামনে এসে প্রশ্ন করেন, কি ব্যাপার সাব্বির, তুই এখানে? সব কিছু ঠিক আছে তো? সুলতানা খানের প্রশ্নে সাব্বির সুলতানা খানকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ দাদি, সব কিছু ঠিকঠাক আছে, চিন্তা করবেন না। হাসিল তো এখানে এসেছে, তাই একসাথে অফিসে যাওয়ার জন্য এখানে আসা। সাব্বিরের প্রত্যুত্তরে সুলতানা খান খুশি হয়ে বললেন, হাসিল এসেছে কখন? কই, ওকে তো দেখলাম না আমি। তখনই হাসিল ব্লু স্যুট পরে নেমে আসে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। হাসিলকে দেখে সুলতানা খান দ্রুত চরণে হাসিলের সামনে গিয়ে জিজ্ঞেস করে, দাদু ভাই, তুই কখন আসলি? আমাকে তো একটা বার জানাতেও পারতি তোর আসার খবর। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে অনুভূতিহীন কণ্ঠে হাসিল বলল, বললে কি হতো? হাসিলের এভাবে প্রত্যুত্তর করতে দেখে সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুই আমার উপর রেগে আছিস না রে দাদু ভাই? সেদিন আমাকে চর। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে হাসিল গম্ভীর কণ্ঠে শুধায়, দাদি, আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আমি তোমার উপর রেগে নেই। বলেই সাব্বিরের দিকে হাসিল দৃষ্টি তাক করে বলল। সাব্বির, চল, লেট হয়ে যাচ্ছে। হাসিলের কথায় সাব্বির সায় জানিয়ে সুলতানা ভিলা থেকে বের হতে গেলেই পেছন থেকে সুলতানা খান ডেকে বলে ওঠেন, হাসিল, ব্রেকফাস্ট করে যা। সুলতানা খানের কথার পৃষ্ঠে হাসিল বলল। ক্ষুধা নেই। হঠাৎই হাসিল নিজের পদচারণের গতি থামিয়ে চলে যায় ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। হাসিলকে এভাবে যেতে দেখে সুলতানা খান যেন নিজের অবাকতার রেশ কোনো মতেই কাটিয়ে উঠতে পারছেন না। কারণ এই প্রথম হাসিল কোনো ব্যাপারে না সম্মতি জানানোর পরও সেটা করছে। হাসিলের এরূপ পরিবর্তন দেখে সাব্বির মনে মনে বলে ওঠে, নিজের অনুভূতিকে তবে তুই মানতে শুরু করেছিস। আর বেশি দিন নেই যেদিন তুই নিজের মুখে জাদুয়াকে ভালোবাসার কথা স্বীকার করবি। সুলতানা খান নিজের অবাকতার রেশ কাটিয়ে সাব্বিরের উদ্দেশ্যে বললেন। সাব্বির, তুই আয়, ব্রেকফাস্ট করে যা। সুলতানা খানের কথায় সায় জানিয়ে সাব্বিরও চলে যায় ডাইনিং টেবিলে। তখনই জাদুয়া নিজ হাতে করে গরম স্যুপের বাটিটি নিয়ে আসতেই নজরে পড়ে হাসিলকে। হাসিলকে দেখা মাত্রই ভয়ে জাদুয়ার হাত কেঁপে ওঠে। হাতে থেকে গরম স্যুপের বাটিটি পড়ে যায় মেঝেতে, কিছুটা তার হাতেও পড়ে। কিন্তু জাদুয়া সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ভয়ে ভয়ে সুলতানা খানের পেছনে গিয়ে কাপা কাপা হাতে তাকে চেপে ধরে লুকিয়ে পড়ে তার পেছনে। এই সকল ঘটনা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হাসিল। জাদুয়ার হাত পুড়ে যাওয়াটা দৃষ্টি এড়ায়নি তার। জাদুয়াকে এভাবে ভয় পেতে দেখে হঠাৎ কেমন সূক্ষ্ম ব্যথার অনুভব হলো হাসিলের বক্ষপিঞ্জরে। আর চোখে জাদুয়াকে একবার পরখ করে চলে যায় হাসিল সেখান থেকে। হাসিলকে যেতে দেখে সাব্বিরও দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় হাসিলের পিছু পিছু। সুলতানা খানের শতবার ডাকার পরেও একটি বারের জন্য পেছন ফিরেনি সে। তখনই জাদুয়া ভয়ে কান্না করে সুলতানা খানকে বলে, সরি নানুমণি, আমার জন্য উনি না খেয়ে চলে গেছেন। বিশ্বাস করো, আমি এরকমটা করতে চাইনি, কিন্তু কেন জানি। জাদুয়াকে কথা সম্পন্ন করতে না দিয়ে সুলতানা খান বললেন, চুপ থাক শোনা, এতে তোর কোনো দোষ নেই, নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। বলেই জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে থাকেন সুলতানা খান। এ সকল ঘটনা দেখে সেখানে উপস্থিত মারিয়াম বেগম মুখ ভেঙিয়ে বলে উঠলেন, আর যে কত ঢং দেখতে হবে আল্লাহ মালুম। বলেই হন হন পায়ে চলে যান সেখান থেকে। মারিয়াম বেগমকে এভাবে চলে যেতে দেখে সাথী মুখ ভেঙে বলে ওঠে, খপ্পিস মহিলা একটা। হাসিল অফিসে আসার পরও আজ কেন জানি কোনো কাজে মন দিতে সক্ষম হচ্ছে না। কেমন শূন্যতা অনুভূত হচ্ছে নিজ পক্ষে।
সব কিছুতে কেমন বিষাদের ছায়া পরিলক্ষিত হচ্ছে তার। হাসিলের এরূপ অস্থিরতা এড়ায়নি সাব্বিরের চক্ষু। সে হাসিলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মনে মনে আওড়ায়। তুই কি এখনো বুঝতে পারছিস না হাসিল, তোর এরূপ অস্থিরতার কারণ? নাকি বুঝেও না বুঝার প্রতিজ্ঞা করছিস? সাব্বিরকে এভাবে হাসিল নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করে। এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি। হঠাৎই আনমনে বলে ওঠে সাব্বির। সাব্বিরের প্রত্যুত্তরে হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করে। কি ভাবছিস? হাসিলের প্রশ্নে সাব্বির আমতা আমতা করে কথা ঘোরাতে গিয়ে নিজ মনে যত উল্টাপাল্টা প্রশ্ন আছে তা বলা শুরু করে। না, ভাবছি আসলে দেখ, আমরা তো আমজনতা, তাই না? তো আমরা যখন পার্টি করতে যাই তখন টয়লেট যদি হাই কমোড থাকে তাহলে নর্মাল মানুষ যেভাবে বসে সেভাবেই বসি। আর টয়লেট যদি হাই কমোড না থাকে, নর্মাল লো কমোড থাকে, তাহলেও নর্মাল মানুষ যেভাবে বসে সেভাবেই বসি। এখন আমার চিন্তা হচ্ছে তুই ভাই নর্মাল মানুষ নাকি না, তুই কিভাবে ফটি করছিস টয়লেটে? কি সানগ্লাস পরে ফায়ের উপর ফা রেখে পকেটে দুহাত গুজে তার ফর বসিস? আচ্ছা, হাই কমোড বাদ দে, লো কমোডেই কখনো বসেছিস? বলে সাব্বির মুখে তর্জনী আঙুল রেখে চিন্তা করতে থাকে লো কমরে বসলে হাসিলকে কেমন লাগবে। ভেবেই সাব্বির খিলখিলিয়ে হেসে ওঠে। সাব্বিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত হয়ে নিজের ড্রয়ার থেকে রিভলভার বের করে সাব্বিরের দিকে তাক করতেই এক দৌড়ে সাব্বির বের হয়ে যায় হাসিলের কেবিন থেকে। নিজের বুকে হাত দিয়ে সাব্বির বলে ওঠে। যা বাবা, আমি এমন কি জিজ্ঞাসা করলাম যে আমার উপরে খেপে গেলি? সাব্বির কেবিন থেকে বের হওয়ার পর হঠাৎই তার মনে হলো হাসিলের হাতে কিছু একটা বাধা অবস্থায় ছিল, কিন্তু কি সেটা বুঝতে না পেরে বুকে সাহস সঞ্চার করে আমার নিজ পদচারণ ফেলায় হাসিলের কেবিনের উদ্দেশ্যে। কেবিনে প্রবেশ করতেই হাসিল সাব্বিরকে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল। আবার নিশ্চয়ই কোনো উদ্ভট প্রশ্ন করতে আসছিস? হাসিলের কথায় সাব্বির হতাশার নিঃশ্বাস ত্যাগ করে। তোর কাছে আমার সব কথাই উদ্ভট কেন মনে হলো বলো তো? আমি তো শুধুমাত্র তোর পটি। সাব্বিরকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে। এই বিষয়ে যদি তুই আর একটা কথা বলিস, বিশ্বাস কর আমি তোকে শ্যুট করে দেব। আচ্ছা আচ্ছা, আর বলবো না। তোর ডান হাতটা দেখি। কেন? আরে দেখা না। না, যা নিজের কাজ কর গিয়ে। হাসিল ভ্রুকুটি করে। সাব্বির হাসিলের কথায় কোনো প্রতিক্রিয়া না করে একদম হাসিলের নিকটে গিয়ে ডান হাতটা তুলতেই নজরে পড়ে হাসিলের ব্যান্ডেজ করা হাত। সাব্বির আতকে উঠে প্রশ্ন করল। হাসিল, কি হয়েছে তোর হাতে? কিভাবে কেটেছে? সাব্বিরের প্রশ্নে হাসিল নিজ হাত ঝাপটা মেরে ছাড়িয়ে পড়ল। কিছু হয়নি, যা নিজের কাজ কর গিয়ে। কিছু হয়নি মানে? দেখি বোঝা যাচ্ছে অনেক গভীর ক্ষত। সাব্বিরের প্রশ্নে হাসিল বিরক্ত হয়ে পড়ল। কানের সামনে মহিলা মানুষের মতো ঘ্যান ঘ্যান করিস না তো। এক্ষুনি এখান থেকে যা, আর তা না হলে রিভলভার তোর মাথায় উঠাতে দুবার ভাববো না। হাসিলের কথায় সাব্বির আফসোস করতে করতে বেরিয়ে যায় কেবিন থেকে। গোধূলি লগ্ন শেষ হতেই হাসিল ফিরে আসে সুলতানা ভিলায়। হাসিলের আগমনে শুনশান নীরবতা ছেয়ে যায় পুরো ড্রয়িং রুম জুড়ে। হাসিলকে দেখার সাথে সাথে জাদুয়া সোহানার পিছনে গিয়ে কাপা কাপা হাতে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। হাসিল জাদুয়াকে একবার আর চোখে পরখ করে নিয়ে চলে যায় নিজ কক্ষে। নিজ কক্ষে প্রবেশ করে হাসিল দর্পণের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে। Why am I having so much trouble seeing fear for me in your eyes? কেন ভয় পাচ্ছিস তুই আমায়? সেদিনের ঘটনার জন্য? যদি তাই হয় তাহলে তোর আমাকে ভয় পাওয়াই উচিত, কারণ আবার যদি একই ঘটনার পুনরাবির্ভাব ঘটে তাহলে এর থেকেও কঠিন শাস্তি তুই আমার থেকে পাবি। ডিনারের জন্য ডাইনিং টেবিলে আজ সকলে উপস্থিত পরিলক্ষিত। অপেক্ষা শুধু হাসিলের আগমনের। হাসিল আসতেই আয়শা বেগম সকলকে খাবার সার্ভ করে দিলেন। তখনই সুলতানা খানের দৃষ্টিপাত হলো হাসিলের কাটা হাতের উপর। তিনি চিন্তিত হয়ে আঁতকে উঠে হাসিলের হাতটি ধরেই জিজ্ঞেস করলেন, তোর হাতে কি হয়েছে একটু? সুলতানা খানের প্রশ্নে সকলে হাসিলের দিকে তাকাতেই নয়নে নয়ন মিলল হাসিল জাদুয়ার।
সাথে সাথে ভয়ে জাদুয়া নিচে নামিয়ে ফেলল নিজ অক্ষি যুগল। সুলতানা খানের প্রশ্নে হাসিল জাদুয়ার দিকে একধানি তাকিয়ে থেকে দায়সারাভাবে প্রত্যুত্তর করল। ভাঙা কাছে হাত কেটেছে দাদি। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান আফসোসের সহিত বললেন, তুই সাবধানে থাকবি না? এখন কি করে খাবি তুই? আমি জানি তুই কারোর হাতে খাওয়া পছন্দ করিস না, কিন্তু নিজের হাতের এই অবস্থা কি করে খাবি? তার চেয়ে বরং আমি আজ তোকে খাইয়ে দিই। সুলতানা খানের কথায় জাদুয়া আবারও হাসিলের দিকে তাকাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, কারণ হাসিল তখনও তাকিয়েছিল জাদুয়ার দিকে। তাকিয়ে থেকেই হাসিল সুলতানা খানকে বলল, না দাদি, তার কোনো প্রয়োজন নেই। এইটুকুনি হাত কাটায় আমার কিছুই হবে না। যাও তুমি খেতে বসো। হাসিলের কথায় সুলতানা খান আর কোনো প্রতিউত্তর না করে চলে যায় নিজ স্থানে। তখনই রেদওয়ান খান সকলকে উদ্দেশ্য করে সুলতানা খানকে বললেন, মা, বিজনেস পার্টনার সোহেলের কথা তোমার মনে আছে? রেদওয়ান খানের কথায় সুলতানা খান একটু ভেবে বললেন, হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু হঠাৎ ওনার কথা জিজ্ঞেস করছিস কেন? সব কিছু ঠিক আছে? আরে হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। উনি ওনার ছেলে রাদীবের জন্য আমাদের সোহানাকে পছন্দ করেছেন। এখন তুই যদি সায় দাও তাহলে কাল আমি ওনাদের আসতে বলি। রেদওয়ান খানের কথায় সুলতানা খান একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমার কথার সায় না দিয়ে তুই বরং সোহানার কাছ থেকে জেনে নে এই ব্যাপারে ওর কি মত। সুলতানা খানের কথায় জাদুয়া স্নেহা সোহানাকে আলতোভাবে ধাক্কা দিয়ে চোখের ইশারায় কিছু জানতে চায়। সোহানা লাজে লাল হয়ে নিচের দিকে নতজানু হয়ে রয়। রেদওয়ান খান মেয়ের দিকে একবার তাকিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, আমি জানি মা, আমার মেয়ে কখনো আমার কথার দ্বিমত পোষণ করবে না। রেদওয়ান খানের কথায় সুলতানা খান সায় জানিয়ে বললেন, তাহলে বল সকলকে কাল আসতে। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে রেদওয়ান খান মুস্কি হাসি দিয়ে সায় জানালেন। তখনই জাদুয়া স্নেহা ডাইনিং টেবিলে বসেই খুশিতে স্নেহাকে জড়িয়ে ধরে। সকলে ওদের পাগলামি দেখে হেসে ওঠে। হাসিল জাদুয়াকে এভাবে খুশি হতে দেখে জাদুয়ার দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, আমাকে দেখলে তো বাংলার পাঁচের মতো মুখটি করে রাখে, আর এখন দেখো হাসি যেন মুখ থেকেই সরছে না। মনে তো হচ্ছে বিয়েটা ওর নিজেরই। অন্যজনের সাথে জাদুয়া বিয়ের কথা হচ্ছিল। মস্তিষ্কে সাড়া দিতে হাত দুটো শক্ত করে মস্তি বদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, তুই খুশি হোস বা কষ্ট পাস, তোর বিয়ে আমি কারোর সাথেই হতে দিব না। প্রয়োজন হলে তোকে মেরে মাটিতে পুঁতে দেব, কিন্তু অন্য কারো কোনো দিনও হতে দেব না। হঠাৎই হাসিল নিজের করা চিন্তায় অবাক ও বিরক্তি দুটোই হলো। তার মনে এ ধরনের চিন্তার আবির্ভাবের কারণ খুঁজে পেল না সে। তাই নিজের ওপর বিরক্ত হয়ে ডাইনিং টেবিল থেকে হনহনিয়ে চলে যায়। হাসিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে সুলতানা খান বললেন, ঠিক খাবারটুকু শেষ করে যা। না দাদি, আবার আর খেতে মন চাইছে না। বলেই চলে যায় সেখান থেকে। নিদ্রা আল্লাহর প্রদত্ত একটি নিয়ামত, কারণ এই নিদ্রা কারো খুব সহজেই চলে আসে, আবার কারো হাজার চেষ্টায়ও ধরা দেয় না। যেমন গভীর রজনীতে চিন্তাবিহীন নিদ্রায় গভীর রাজ্যে পাড়ি দিয়েছে জাদুয়া। অন্যদিকে কোনো মতেই নিদ্রার আনাগোনা নেই হাসিলের নেত্রে। এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে নিদ্রা যেন লুকোচুরি খেলছে হাসিলের সাথে। আজও হাসিল জাদুয়ার কক্ষের দরজার সামনে একটি বার্ন অয়েন্টমেন্ট হাতে দাঁড়িয়ে আছে। দরজায় হালকা স্পর্শ করতেই খুলে যায় দরজাটি খুলে যেতে দেখে হাসিল বিড়বিড়িয়ে বলে, এটা এত বেখেয়ালি কেন? কখনোই নিজের দরজা লাগিয়ে ঘুমায় না। বলতে বলতেই চলে যায় হাসিল জাদুয়ার কক্ষে। ঠিক আগের মতোই অগোছালো হয়ে মোহনীয় রূপে ঘুমিয়ে আছে জাদুয়ার উপর হাসিলের নজর পড়তে জিহ্বার অগ্রভাগে একগাল হেসে ওষ্ঠ বাঁকিয়ে মনের অজান্তেই হেসে ওঠে হাসিল। শব্দহীন চহরে জাদুয়ার নিকটে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে জাদুয়ার মুখশ্রী বরাবর বসে নিজের মুখে শীতল হওয়ার মাধ্যমে ফু দিয়ে জাদুয়ার এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দেয় হাসিল। ঘুমন্ত জাদুয়ার নিজের মুখে শীতল হাওয়া অনুভব হতেই নড়ে চড়ে ওঠে। হাসিল একবার ভালো করে জাদুয়াকে বরক করে নিয়ে জাদুয়ার কোমল হাতটি নিজ হাতে নিয়ে আলতোভাবে জাদুয়ার পুড়ে যাওয়া আঙুলে বার্ন অয়েন্টমেন্ট লাগিয়ে আবার সাবধানে রেখে দেয় জাদুয়ার হাতে। হাসিল আর বিলম্ব না করে প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে। প্রভাতের আগমন ঘুরতেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে জাগ্রত হয় জাদুয়া। সালাদ আদায়ের লক্ষ্যে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার দরুন হঠাৎই মেডিসিনের গন্ধ ভেসে আসে নশার মধ্যে।
গন্ধের উৎস খুঁজতে গিয়ে জাদুয়া বুঝতে পারে গন্ধটি তার হাত থেকেই আসে, কিন্তু সে বুঝতে পারছে না তার হাত থেকে কেন মেডিসিনের গন্ধ আসে। হঠাৎ জাদুয়ার মনে হলো হয়তো নানুমণি তার হাত পুড়ে যাওয়ার বিষয়টা বুঝতে পেরে ঘুমিয়ে যাওয়ার পর এসে তার হাতে মেডিসিন লাগিয়ে গিয়েছে। এটা ভাবতেই জাদুয়ার মুখে একটি প্রশান্তির হাসি ফুটে উঠল। সালাত আদায় শেষে নিচে নামতেই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হলো সুলতানা ভিলায় আজ কেমন আমেজ আমেজ ভাব। আয়োজন চলছে নানা রকম খাবার তৈরির। তৎক্ষণাৎ স্মৃতিচারণ হলো আজ সোহানাকে দেখতে আসবে। জাদুয়া খুশি হয়ে লেগে পড়ল কাজে, যার দরুন তার মাথা থেকে বেরিয়ে গেল মেডিসিনের ব্যাপারটা। সোহানাকে দেখতে আসার দরুন আজ সকলের স্কুলে যাওয়া বন্ধ হয়। সময় হতেই ছেলেপক্ষের লোক চলে আসে সুলতানা ভিলায় সোহানাকে দেখার উদ্দেশ্যে। সুলতানা ভিলায় তাদের আগমন ঘটতেই সকলে সাদরে আমন্ত্রণ জানায় তাদের। ড্রয়িং রুমে বসতেই এক এক করে তৈরিকৃত খাবার পরিবেশন করা হয় তাদের সামনে। জাদুয়া ও স্নেহা যায় সোহানার কক্ষে তাকে তৈরি করার জন্য। জাদুয়া ও স্নেহা নানাভাবে লজ্জা দিতে থাকে সোহানাকে। তখনই নিচের থেকে ডাক পড়ে সোহানাকে নিয়ে যাওয়ার। নিচে যাওয়ার কথা শুনতেই সোহানার হাত পা কেমন কেঁপে ওঠে। এটা দেখে জাদুয়া প্রশ্ন করে, আপু কি হয়েছে? আপু এভাবে কাঁপছো কেন? জাদুয়ার প্রশ্নে সোহানা শুকনো ঢোক গিলে বলল, জানি না রে, আমার কেমন যেন ভয় লাগছে তাদের সামনে যেতে। আজব, এত ভয় পাওয়ার কি আছে? তাড়াতাড়ি চলো, সবাই ডাকছে। এই একই কথা আমি তোদের সময়ও বলবো, মনে রাখিস। সোহানার কথায় স্নেহা বলল। স্নেহার কথায় সোহানা মুখ মলিন করে বলল। কথা বলা শেষ হতেই জাদুয়া স্নেহা সোহানাকে নিয়ে চলে যায় নিচের ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সোহানাকে যেহেতু তাদের আগ থেকেই পছন্দ ছিল, তাই তারা রেদওয়ান খানের উদ্দেশ্যে বললেন, সোহানার সম্মতি পেয়ে সেদিনই রাফিদ সোহানার আংটি বদল হয়। সোহেল চৌধুরী আগামী শুক্রবার অর্থাৎ আজ থেকে 7 দিন পরে আকদের তারিখ নির্ধারণ করে চলে যান নিজেদের গন্তব্যে। এত দ্রুত ঠিক করার কারণ রাফিদের নিজ ব্যবসার কাজে বিদেশে চলে যাওয়া। বিয়ের পরপরই রাফিদ সোহানাকে নিয়ে চলে যাবে বিদেশে। রেদওয়ান খান যেহেতু বিষয়টি সম্পর্কে অবগত, তাই তিনি আর দ্বিমত পোষণ করেননি। কিন্তু আয়শা বেগম চিন্তিত হয়ে পড়লেন এত দ্রুত কিভাবে কি করবেন। আয়শা বেগমের চিন্তিত মুখ দেখে রেদওয়ান খান আয়শা বেগমকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না আমার বড় মেয়ের বিয়ে ইনশাল্লাহ কোনো কিছুতেই কমতে হবে না। কিন্তু এত দ্রুত? আয়শা বেগমকে আর কোনো কথা বলতে না দিয়ে রেদওয়ান খান বললেন, আমার উপর বিশ্বাস রাখো। রেদওয়ান খানের ভরসায় আয়শা বেগমও চোখের ইশারায় সায় জানালেন। সোহানার বিয়ে ঠিক হওয়ার খুশিতে সব ভাই বোন মিলে আড্ডা দিতে বসে পড়ে সোহানার কক্ষে। সোহানাকে তারা যেভাবে পারছে সেভাবে লজ্জায় রাঙিয়ে তুলছে। সোহানা তার লজ্জায় রাঙা মুখ নিয়ে স্নেহাকে বলল, ভুলে যাস না, আমার পর কিন্তু তোর সিরিয়াল, বিশ্বাস কর। তখন কিন্তু আমি শুধু তোকে না, যে আইডিয়াটা তোকে বিয়ে করবে তাকেও এমন লজ্জা দিব যাতে সে লজ্জায় তোকে বিয়েই করতে না পারে। সোহানার কথায় হঠাৎই স্নেহার মস্তিষ্কে সাব্বিরের মুখের প্রতিচ্ছবি ফুটে উঠল। সাথে সাথে লজ্জায় রক্তিম হয়ে উঠল তার মুখ। আজকাল কেন জানি স্নেহার হুটহাট সাব্বিরের কথায় স্মরণ হয়। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার দর্শন পাওয়ার জন্য মনটা কেমন বেকুল হয়ে থাকে। কোনো এক অজানা কারণে স্নেহার পায়ে বেঁধে দেওয়া রুমালটা এখন অবধি সাব্বিরকে না দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে স্নেহা নিজের কাছে। কেন জানি নিজের কাছ থেকে দূরে সরাতে ইচ্ছে করে না এই সামান্য একখণ্ড কাপড়ের টুকটুকে। এতে যে যা ভাবার ভাবুক, তাতে স্নেহার কি? ওই যে কথায় আছে না, পাছে লোকে কিছু বলে। আরে আশ্চর্য, পাছে লোকে কিছু বললে কি করে? কেউ তো জানেই না স্নেহার কাছে কারো এক গচ্ছিত ধন আছে। স্নেহাকে ভাবনার জগতে বিচরণ করতে দেখে জাদুয়া ডেকে প্রশ্ন শোধায়, কি হয়েছে আপু? কোন জগৎ থেকে ঘুরে আসলে? আমাদেরও বলো, আমরা একটু ঘুরে আসি। জাদুয়ার কথায় সোহানা স্নেহার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, কি রে, তুই এরকম লাল হয়ে আছিস কেন? তুই আবার কারোর প্রেমে পড়লি নাকি?
সোহানার কথায় স্নেহা চোরের মতো আমতা আমতা করে বলল, ধ্যাত, কি আজে বাজে কথা বলছো, এরকম কিছুই না। স্নেহার প্রত্যুত্তরে সোহানা সন্দিহান কণ্ঠে শুধালো, তোর কথাই কেমন গন্ধ গন্ধ লাগছে, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। না আপু, আমি তো বলি কচু না পুরো ডালই কালা। মানে? মানে আজকাল স্নেহা আপুর হাতে একটা রুমাল দেখা যায়, সেই রুমালটার দিকে তাকিয়ে যেন জানি হেসে উঠে। আমরা আমার তো মনে হয় আপুকে জিনে ভর করেছে। সোহানার কথার পৃষ্ঠে রাফিন বলল। রাফিনের কথায় জাদুয়া মুস্কি হেসে স্নেহাকে বলে ওঠে, জানো তো আপু, রুমাল নেওয়া ভালো নয়, রুমাল নিলে ঝগড়া হয়। সকলকে স্নেহা নিজের পেছনে লাগতে দেখে মেকি রাগ দেখিয়ে বলে ওঠে, দেখো, আর একটাবার যদি তোমরা আমাকে নিয়ে কোনো কথা বলো, বিশ্বাস করো, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। স্নেহার রাগ দেখে সকলেই হেসে ওঠে। খুনসুটিতে কাটায় তারা তাদের দিনটি। এখন থেকে সুলতানা ভিলায় তোড়জোড়ে শুরু হয়ে গেছে সোহানার আকদের সকল আয়োজন। হবে নাই বা কেন, হাতে যে বেশি সময় নেই, আজ থেকেই পুরো বাড়ির লাইটিং করানোর কাজে নেমে পড়েছে অসংখ্য লোক। খানবাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুতেই কমতি রাখা যাবে না। হাতে সময় না থাকার দরুন বুধবার মেহেদি, বৃহস্পতিবার হলুদ সন্ধ্যা এবং শুক্রবারে আকদের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নির্ধারণ করা হয়। স্নেহা, জাদুয়া, রাফিন নিচে নামতেই তাদের চোখে পড়ল সুলতানা ভিলার পাল্টে যাওয়ার রূপ, যা দেখে তারা উৎফুল্লিত হয়ে পড়লেও বোঝাই যাচ্ছে এই 7 দিন তাদের খুব আনন্দেই কাটবে। নানা রকম আয়োজনে মুখরিত হয়ে থাকবে সুলতানা ভিলা। আসলে কি তাই? এই 7 দিনে কি সব কিছু সত্যি আনন্দে কাটবে, নাকি পরিবর্তন ঘটবে কোনো সম্পর্কের, নাকি সূচনা হবে কোনো নতুন প্রণয়ের? কি হবে তার পরিণাম? হবে কি আগুন পানি একাকার? আবছা কালো ছায়ায় আবৃত করে নিয়েছে ধরনী নিজেকে, জানান দিচ্ছে প্রতিটি প্রাণীকুলকে নিজ তীরে ফিরে যেতে। নিজ কর্মশেষে ফিরেছে হাসিল, না চাইতেও সম্প্রতি তার বেহায়া অবাধ্য নেত্রযুগল খুঁজে বেড়ায় এক ভীতু রমণীর অবয়ব। কিন্তু আজ কোথাও তার উপস্থিতি খুঁজে পাচ্ছে না হাসিল। কেমন অস্থির অস্থির লাগছে তাকে দেখতে না পেয়ে। নিজ অস্থির মনে হাসিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বের হতেই হাসিলের কক্ষে উপস্থিত হয় সুলতানা খান। সুলতানা খানকে দেখে হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করল, কি হয়েছে দাদি, হঠাৎ কি মনে করে আসলে? কিছু কি বলবে? হাসিলের প্রশ্নে সুলতানা খান প্রতি উত্তরে বললেন, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু শুনতে চাস না। সুলতানা খানের প্রতি উত্তরে হাসিল কোনো প্রকার ভঙ্গিতা ছাড়াই বলল, দাদি কি বলতে চাও সেটা বলো। তুমি জানো আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। হাসিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, সোহানার বিয়ের যে 7 দিন পর হবে সেটা জানিস তো? দায়সারাভাবে বলল। হাসিলের এরূপ দায়সারাভাবে কথা বলতে দেখে সুলতানা খান কিছুটা আফসোসের স্বরে বললেন, তুই এরকম কেন হাসিল? কারোর ব্যাপারে কোনো তোর ভ্রুক্ষেপ নেই, কারোর ব্যাপারে তোর কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো ব্যাপারে তোর উপস্থিতি পাওয়া যায় না, কারোর প্রতি কি তোর ভালোবাসা নেই? তোকে বিয়ের কথা বলতে বলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। জানি তোকে বলা আর দেওয়ালে মাথা ঠোকা একই ব্যাপার, তাই এই ব্যাপারে তোকে আর কিচ্ছু বলবো না। কিন্তু ভাই হিসেবে তো তোর কিছু দায়িত্ব আছে, অন্তত কাউকে ভালো না বাসিস, দায়িত্বটুকু পালন কর। পারলে আমাদের সাথে কালকে শপিং মলে আয়। সুলতানা খানের কথায় হাসিল গম্ভীর স্বরে বলল, সরি দাদি, আমার সময় নেই এইসব অপ্রয়োজনীয় কাজে যাওয়ার। তার চেয়ে বরং আমি ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, তোমাদের যা মন চায় তাই শপিং করে নিও। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান ক্ষিপ্ত হয়ে বললেন, তোর কি মনে হয় এই সুলতানা খানের টাকার অভাব হয়েছে যে তোর কাছ থেকে তাকে টাকা নিতে হবে? বাস। দাদি, আমি এরকম কিছু বলিনি। তুমি তোকে আর কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। বলেই সুলতানা খান হাসিলের কক্ষ হতে প্রস্থান করার সময় হাসিলের দিকে ঘুরে অশ্রু ভরাট নেত্রে মলিন মুখে বললেন, তুই তো অনেক ব্যস্ত মানুষ, আমার মৃত্যুর পর তোকে আমার কবরের মাটিও দিতে হবে না। বলেই সুলতানা খান চলে যাবেন তখনই হাসিল বিপরীত দিক থেকে ডেকে বলে উঠল, দাদি, আমি সাব্বিরকে বলে দিব কালকের সকল মিটিং ক্যান্সেল করে দিতে। কখন যেতে হবে তুমি আমাকে বলে দিও। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান খুশি হয়ে অবিশ্বাসের ন্যায় বললেন, সত্যি? সুলতানা খান হাসিলের কথার একটি প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে।
হাসিলের সামনে এগিয়ে গিয়ে তার দুহাত নিজের হাতের অন্তরালে নিয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল সকালে যাব। আশা করি তুই তোর মতো ঘুরাবি না। সুলতানা খানের প্রত্যুত্তরে হাসিল তার নেত্রযুগল ছোট ছোট করে ভারী স্বরে বলল, দাদি তুমি খুব ভালো করে জানো এই তাসওয়ার আবরার হাসিল কোনোদিনও নিজ কথার নড়চড় করে না। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান হ্যাঁসূচক মাথা নাড়িয়ে মুখে প্রশান্তির হাসির রেখা টেনে প্রস্থান করেন হাসিলের কক্ষ হতে। সুলতানা খানের প্রস্থানের সাথে সাথে হাসিল সাব্বিরকে কল করে সকল মিটিং ক্যান্সেল করতে জানায় এবং সকালে সাব্বিরকে সুলতানা ভিলায় উপস্থিত থাকার নির্দেশনা দেয়। আজ হাসিল ডাইনিং টেবিলেও জাদুয়ার উপস্থিতি পায়নি। ফলস্বরূপ নিজ কক্ষে প্রবেশ করে চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের প্রতিচ্ছবি ফুটিয়ে হাত মুষ্টিবদ্ধ করে পায়চারি করতে থাকে বেসামালভাবে। সে কোনো মতেই নিজের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন তার পক্ষে অস্থিরতা ও ক্রোধের প্রতিফলন ঘটছে তা সে নিজেও জানে না। সে শুধু জানে খানিকক্ষণের জন্য হলেও এই অবাধ্য মেয়েটির দর্শন পেতে চায় হাসিলের অবাধ্য নেত্রযুগল। ফলস্বরূপ আবারও হাসিলের আগমন ঘটে জাদুয়ার কক্ষের সম্মুখে। ধীর হাতে দরজায় স্পর্শ করতেই খুলে যায় দরজাটি। হাসিল শব্দহীন পদচারণে জাদুয়ার কক্ষে প্রবেশ করতে সম্পূর্ণ কায়া তার ক্রোধে জ্বলে ওঠে, কারণ এখানেও জাদুয়ার উপস্থিতি নেই। কি করে থাকবে জাদুয়ার উপস্থিতি নিজ কক্ষে? আজ যে সব ভাই বোনদের অবস্থান সোহানার কক্ষে। তারা ঠিক করেছে এই এক সপ্তাহ তারা সোহানার কক্ষে ঘুমোবে। এই সকল ঘটনা থেকে অজ্ঞ হাসিল জাদুয়াকে দেখতে না পেয়ে নিজ কক্ষে চলে গিয়ে নিজের অজান্তেই উদ্ভট কথা চিন্তা করে উন্মাদের মতো আচরণ শুরু করে। সে না পারছে কারো কাছ থেকে জাদুয়ার খোঁজ নিতে, না পারছে তাকে খুঁজে বের করতে। ফলস্বরূপ নিজ অস্থিরতায় আরও একটি নির্ঘুম রাত্রি যাপন করে হাসিল। দিবাকরের আগমনে ধরণী অন্ধকার খোলস থেকে নিজেকে অনাবৃত করে প্রত্যেক প্রাণীকুলকে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা। হাসিল নিজ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ধরণীকে অন্ধকারের খোলস থেকে নিজেকে অনাবৃত করতে। নিজ মনে হাসিল গম্ভীর কণ্ঠে বিড়বিড়িয়ে বলে উঠল, কি আশ্চর্য তাই না? অন্ধকারাচ্ছন্ন ধরণীকে কিরণে আলোকিত করতে একটিমাত্র দিবাকরই যথেষ্ট। প্রভাত কেটে পূর্বাহ্নে পড়তেই খানবাড়ির সকলে প্রস্তুত হয় শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সাব্বিরের আগমন ঘটে সুলতানা ভিলায়। সাব্বিরকে দেখার সাথে সাথে স্নেহা সাব্বিরের সামনে এসে বলে, আরে ভাইয়া, আপনি এখানে? হাসিল আসতে বলেছিল। আজকে নাকি শপিং করতে যাবে তোমরা? আপনি কি করে জানলেন? হাসিল বলেছে। হাসিলও তোমাদের সাথে যাচ্ছে। সাব্বিরের প্রশ্নে স্নেহা বলল। হাসিলের যাওয়ার কথা শুনে স্নেহা অবাক হয়ে যায়, কারণ আজ অবধি হাসিল তাদের সাথে কোথাও যায়নি। তবুও নিজের অবাকতা কাটিয়ে স্নেহা প্রশ্ন করল, আপনি যাবেন না? স্নেহার প্রশ্নে সাব্বির একটা বড় নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তর করল, হাসিলের আদেশ, যেতে তো হবেই। সাব্বিরের যাওয়ার কথা শুনে স্নেহা খুশিতে গদগদ হয়ে সাব্বিরকে বড় একটা দাঁত বের করা হাসি উপহার দিয়ে চলে যায় সেখান থেকে। স্নেহার এহেন উদ্ভট আচরণ দেখে সাব্বির বিড়বিড়িয়ে বলে ওঠে, যাহ বাবা, এর আবার কি হলো? কিছুক্ষণের মধ্যে নির্ঘুমা রক্তিম নেত্রে ব্ল্যাক স্যুটে সানগ্লাস পরিহিত অবস্থায় নেমে আসে হাসিল নিজ গাড়ির উদ্দেশ্যে। জাদুয়া সকলের জন্য অপেক্ষারত অবস্থায় তখন দাঁড়িয়েছিল সেখানে। জাদুয়াকে নজরে পরিলক্ষিত হতেই হাসিল ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দ্রুত পদচারণে জাদুয়ার সম্মুখে এসে জাদুয়ার দুবাহু চেপে ধরে গর্জে উঠে প্রশ্ন করে, কাল কই ছিলি তুই? তোকে আমি কোথাও কেন দেখলাম না? তুই তোর নিজের রুমেও ছিলি না। বল, কই গিয়েছিলি? তুই কি কারোর সাথে দেখা করতে গিয়েছিলি? কলিজা একটুও কাঁপলো না তোর? সেদিনের মারের কথা ভুলে গেছিস? হাসিলের এরূপ আচরণে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে মুখ দিয়ে কোনো বাণী উচ্চারণ করতে সক্ষম হচ্ছে না। জাদুয়াকে এরূপ নিশ্চুপ থাকতে দেখে হাসিল জাদুয়ার থুতনি শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে, কিরে, চুপ হয়ে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। বিশ্বাস কর, আমার প্রশ্নে যদি বিন্দু পরিমাণ সত্যতাও আমি পাই, তাহলে আমি তোকে এখানেই মেরে দেব। হাসিলের এহেন হিংস্র রূপে জাদুয়া ভয়ে ক্রন্দনরত অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাল সকালের সাথে সোহানা আপুর রুমে ঘুমিয়েছি, প্লিজ ছাড়ুন।
জাদুয়ার একটি উত্তরে হাসিল নিজের ক্রোধ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। সে জাদুয়াকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করল, আমার গাড়িতে ওঠো, তুমি আমার সাথে যাচ্ছ শপিং মলে। হাসিলের আদেশে জাদুয়া ভয়ে ভয়ে বলল, ভাইয়া, নানুমণি, স্নেহা ওরা তো সব অন্য গাড়িতে যাবে, আমি কি করে? জাদুয়ার কথার প্রতি উত্তরে হাসিল ভ্রুকুচকে গম্ভীর ভঙ্গিতে বলল, আমি বসতে বলেছি। হাসিলের এরূপ ভারী স্বরে বলা কথা জাদুয়ার কর্ণকুহরে দ্বিতীয়বারের মতো প্রতিধ্বনিত হতেই আর কোনো কথা না বলে কাঁপা কাঁপা পদচারণে উঠে পড়ল হাসিলের গাড়িতে। এ সকল ঘটনা সাব্বিরের দৃষ্টিপাত হয়েছে দূর থেকে। এ সকল ঘটনা দেখে সাব্বির আনমনে হেসে উঠে বলল, মেয়েটা তোকে পুরাই কাবু করে ফেলেছে হাসিল। সুলতানা খানের আগমনে সাব্বির সুলতানা খানকে সাথে নিয়েই এগিয়ে যায় হাসিলের গাড়ির উদ্দেশ্যে। সুলতানা খান হাসিলের গাড়িতে উঠতেই জাদুয়াকে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেলেন। কারণ হাসিল কোনো মেয়েকে নিজ গাড়িতে ওঠানোর মতো পুরুষ নয়, সেটা যদি তার বোনও হয়। কারণ আজ অবধি হাসিল স্নেহা ও সুহানাকে নিজ গাড়িতে নিয়ে কোথাও যায়নি। আর তাছাড়া হাসিল তো জাদুয়াকে সহ্যই করতে পারে না। তাহলে আজ হঠাৎ এমন কি হলো? সুলতানা খানের চিন্তার মধ্যেই গাড়ির নিজ পরাম্ভ শুরু করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পথিমধ্যেই জাদুয়ার শরীর হঠাৎ করে খারাপ হওয়া শুরু করে। মূলত জাদুয়ার প্রচণ্ড ভয় ও সকালে কিছু না খাওয়ার দরুন শরীরটা খারাপ হয়ে যায়। তাই শপিং মলে পৌঁছানোর পরও জাদুয়ার শরীরে বিন্দু পরিমাণ শক্তির সঞ্চার করতে সক্ষম হলো না সে। তাই কোনোমতেই গাড়ি থেকে বের হতে পারল না জাদুয়া। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন জাদুয়াকে নিয়ে। জাদুয়া সুলতানা খানকে আশ্বাস দিয়ে বলল, নানুমণি, তুমি চিন্তা করো না, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। তাহলে চল আমরা বাড়ি ফিরে যাই, সেখানে গিয়ে শান্তিতে রেস্ট নিবি। জাদুয়ার কথায় সুলতানা খান বললেন। সুলতানা খানের কথার প্রতি উত্তরে জাদুয়া চিন্তিত হয়ে বলল, না নানুমণি, এভাবে চলে গেলে সকলে চিন্তা করবে, তার চেয়ে তোমরা বরং ওদের সাথে যাও, আমি এখানে একটু রেস্ট নিই। না 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 না, তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। চিন্তিত স্বরে বললেন। এতক্ষণ যাবৎ হাসিল গাড়ির মিররের মাধ্যমে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সব কিছু পর্যবেক্ষণ করে। জাদুয়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, সকালে কিছু খেয়েছো? আবারও হাসিলের গম্ভীর কণ্ঠ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই ভয়ে বলে ওঠে, নানুমণি প্লিজ। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খান অবাক হয়ে বললেন, এতটা সময় ধরে তুই না খাওয়া, তুই আমাকে একটা বারও বলতে পারতি। সকালে ব্যস্ত থাকার দরুন তো খেয়ালও করিনি তুই যে কিছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি কিছু নিয়ে আসছি, তুই খেয়ে নে। সুলতানা খানের কথায় জাদুয়া অসহায়ের ন্যায় বলল, নানুমণি প্লিজ, আমি এখন কিছু খাবো না, এখন কিছু খেতে গেলেই আমার প্রচণ্ড বমি হবে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে সুলতানা খান কিছু বলার পূর্বেই সাব্বির বলে উঠল, দাদি, আপনি কেন চিন্তা করবেন না? ওরা সকলে মলে ঢুকে পড়েছে। আপনি তার চেয়ে বরং আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাই। হাসিল না হয় জাদুয়াকে কাছে থাকুক, ও না হয় জাদুয়াকে কিছু খাইয়ে দিবে। জাদুয়া একটু ভালো লাগলেই সাব্বিরের না হয় কথায় জাদুয়া হাসিলকে- ভয় পেয়ে তড়িৎ বেগে বলে ওঠে, না না না, কারো থাকার প্রয়োজন নেই, বিশ্বাস করুন, আমার একা একদমই কষ্ট হবে না। না জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল জাদুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সুলতানা খানের উদ্দেশ্যে বলল, দাদি, সাব্বির যা বলেছে তাই করো। হাসিলের কথায় জাদুয়া ভয়ে সিটিয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। তা দেখে সুলতানা খান কিছু বলতে যাবেন, তখনই হাসিল আবার বলে, দাদি, তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাসিলের কথায় সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যায় সাব্বিরের সাথে। তাদের স্থান ত্যাগ করতেই হাসিল ক্রোধান্বিত দৃষ্টিতে জাদুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলবো। আর দ্বিতীয়বার যদি দেখি না খেয়ে থাকতে, বিশ্বাস করো তাহলে আমি তোমাকে থাপড়িয়ে খাওয়াবো। এখানে একটু রেস্ট নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। হাসিলের কথার প্রত্যুত্তরে জাদুয়া কাঁপা কাঁপা কণ্ঠে তড়িৎ গতিতে বলল, না না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। শাট আপ ইউ ইডিয়েট! আমি কি তোমার কাছে কোনো পারমিশন চেয়েছি? হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া আর কোনো কথা না বলে ভয়ে বিড়াল ছানার মতো গুটিয়ে বসে থাকে। কারণ জাদুয়ার আজ হাসিলের এহেন আচরণ ঠিক বোধগম্য হচ্ছে না। হাসিল চলে যায় জাদুয়ার জন্য খাবার আনার উদ্দেশ্যে।
জাদুয়ার জন্য খাবার নিয়ে ফেরার সময় মিনিটের মধ্যে আচমকা একটা বিশাল মালবাহী ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে বিকট শব্দের ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় হাসিলের গাড়িটি, যেথায় বিশ্রামরত অবস্থায় ছিল জাদুয়া। সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ গাড়িটিকে দাউ দাউ করে জ্বলে ওঠে ভয়ঙ্কর আগ্নেয় শিখা। সেখানে উপস্থিত সকল পথচারী এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখে চিৎকার করে ওঠে, আফসোস করতে থাকে। হাসিল নির্বাক হয়ে হাতে থাকা খাবারের প্যাকেটটি ফেলে দিয়ে স্তব্ধ হয়ে যায়। হাসিলের মনে হচ্ছে এই মুহূর্তে পুরো ধরনই কাঁপছে, নিজেকে কোনোভাবে দাঁড় করিয়ে রাখতে সক্ষম হচ্ছে না। শ্বাস প্রশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসে হাসিলের। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দিক বিদিক শূন্য হয়ে ব্যথিত স্বরে জাদুয়া বলে ভয়ঙ্কর বিকট শব্দে একটি চিৎকার দিয়ে উঠল হাসিল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজ শরীরে ভয়ঙ্কর কম্পন নিয়ে হাসিল দৌড়ে যায় জ্বলন্ত গাড়ির সামনে। এই প্রথম হাসিলের নেত্রে পরিলক্ষিত হচ্ছে প্রচণ্ড ভয়ের। এই প্রথম হাসিল কোনো কিছু হারানোর ভয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে বারংবার। এই প্রথম হাসিল নিজ মন মস্তিষ্কে উপলব্ধি করল এই তুচ্ছ নারীবিহীন বিনাশ ঘটবে এই কঠোর হৃদয়হীন পুরুষের। নিজ মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে থাকে চূর্ণ বিচূর্ণ অগ্নিধরা গাড়ির জানালার কাছে। এদিক ওদিক কোনো দিকেই ধ্যান নেই হাসিলের। তার মন মস্তিষ্কে শুধু একটি নামের বিচরণ চলছে, জাদুয়া। সে বারংবার চিৎকার করে উন্মাদের মতো জাদুয়া নামটি ধরে ডাকছে আর অনবরত আঘাত করছে গাড়ির জানালার কাছে। লক্ষ্য যে কোনো মূল্যে বের করতে হবে জাদুয়াকে এখান থেকে। উপস্থিত সকল মানুষ অবাক হয়ে দেখছে হাসিলের করা উন্মাদের ন্যায় পাগলামিগুলো। তারা কোনো মতেই হাসিলকে সরাতে পারছে না সেখান থেকে। প্রতিটি মানুষ হাসিলকে চিৎকার করে বলছে গাড়ির নিকটে থাকা বিপজ্জনক, কিন্তু হাসিলের তাতে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং গাড়িতে অনবরত আঘাত করার ফলে ক্ষত হওয়া হতে আরও গভীর ক্ষতের সৃষ্টি হয়, ফলস্বরূপ গড়াতে থাকে অজস্র লোহিত রুহ। সেদিকে যেন কোনো হুঁশই নেই হাসিলের। তার মন মস্তিষ্কে শুধু একটি ধ্বনি প্রতিফলিত হচ্ছে, যে করে হোক বাঁচাতে হবে তার আটকে থাকা নিঃশ্বাসকে। এমতা অবস্থায় মলে থাকা সুলতান ভিলার সকলের কর্ণকুহরে ভয়ঙ্কর বিকট শব্দ ও মানুষজনের হইচই পৌঁছতেই সাব্বির সহ সকলে চলে আসে মলের বাহিরে। হাসিলকে এহেন উন্মাদনায় দেখে চমকিত হয়ে যায় সকলের নেত্র। সুলতানা খান হাসিলের গাড়ির এরূপ অবস্থা দেখে ভয় ডুকরে কেঁদে ওঠে জাদুয়ার কথা চিন্তা করে। জাদুয়ার কথা স্মরণ হতেই সুলতানা ভিলার সকলেই ঘাবড়ে যায় জাদুয়ার জন্য। সাব্বির ছুটে চলে যায় হাসিলেরকে থামানোর জন্য, কিন্তু হাসিল আজ বেসামাল, তাকে আটকানো আজ কারোর সাধ্যি নেই। কয়েক মিনিটের মধ্যে কী থেকে কী হয়ে গেল তা কারো মস্তিষ্কেই বোধগম্য হতে সক্ষম হচ্ছে না। এমন সময় ভিড় ঠেলে বেরিয়ে আসলো সকলের কাঙ্ক্ষিত মুখশ্রীর রমণীটি, যে গাড়ির এহেন হালাত ও হাসিলকে এভাবে তার নাম ধরে উন্মাদের ন্যায় চিৎকার করতে দেখে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ভাইয়া বলে উচ্চস্বরে ডেকে উঠল। একটি পরিচিত কাঙ্ক্ষিত কণ্ঠস্বরই যথেষ্ট ছিল অশান্ত পুরুষটিকে শান্ত করতে। প্রতিধ্বনিত কণ্ঠস্বরটি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হলো ভয়ঙ্কর সেই মানবিনী, যার মধ্যে আটকে আছে এই হৃদয়হীন পুরুষের হৃদযন্ত্র। জাদুয়াকে দেখার সাথে সাথে হাসিলের কাঠখোট্টা মরুভূমির ন্যায় হয়ে থাকা বক্ষে পানির শীতলতার ন্যায় প্রশান্তি ছড়িয়ে পড়ল। অজান্তেই এই প্রথমবারের মতো দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল হাসিলের নেত্রকণা থেকে। হাসিলের সাথে সাথে সুলতানা ভিলার সকলেও জাদুয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে জাদুয়ার কাছে যাওয়ার জন্য অগ্রসর হতেই হাসিল চোখের পলকে তড়িৎ বেগে এসে দুহাতে শক্ত করে আলিঙ্গন করে নিল জাদুয়াকে। জাদুও গাড়ির এহেন হালাত দেখে নিজের সাথে কী হতে পারত চিন্তা করে ভয়ে ভয়ে হাসিলের দুবক্ষের শার্ট শক্ত করে মুষ্টি বদ্ধ করে ভাঙা ভাঙা কান্না মিশ্রিত স্বরে বলল, আমার বমি পেয়েছিল তো, তাই বাহিরে। জাদুয়ার বলা কথাগুলো হাসিল সম্পূর্ণ করতে না দিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে জাদুয়ার মুখশ্রী নিজ বক্ষ হতে উঠিয়ে দুহাতে ধরে এলোমেলোভাবে নিজের অধরের পরশ আঁকতে লাগলো জাদুয়ার কপালে, গালে, থুতনিতে। হাসিলের আচরণ ছিল ক্ষুধার্ত বাঘের মতো, যে অনেক দিন যাবৎ ক্ষুধার্ত থাকার দরুন হঠাৎই নিজের সামনে খাবারের সন্ধান পেয়েছে এমন। হাসিলের এহেন আচরণে অবাক হয়ে যায় সুলতানা খান সহ সকলে। হাসিলের করা পাগলামিতে জাদুয়া আরও ভয়ে সিটিয়ে গিয়ে কাঁপা কাঁপা দুহাতে সজোরে ধাক্কা বসায় হাসিলের বক্ষে। অনাকাঙ্ক্ষিত আঘাতে দুই কদম পিছিয়ে গিয়ে নিঃসম্বিত ফিরে পায় হাসিল।
জাদুয়া ভয়ে ভয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ভাইয়া আপনি কি কি করছেন? পাগল হয়ে গেছেন? সুলতানা খান চিন্তিত হয়ে তড়িৎ গতিতে জাদুয়ার সামনে এসে জাদুয়াকে নিজ পক্ষে আগলিয়ে নিয়ে হাসিলকে উদ্দেশ্য করে বললেন, হাসিল, তুই এরকমটা কেন করলি? তুই আমার সুলতানা খানের কথার কোনো প্রত্যুত্তর না করে হাসিল ক্যাব ভাড়া করে চলে যায় নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে। হাসিলকে এভাবে যেতে দেখে সাব্বিরও চিন্তিত হয়ে চলে যায় হাসিলের পিছু পিছু। হাসিল কোনো দিক পরিলক্ষিত না করে ভাড়া না মিটিয়ে উদ্ভ্রান্তের মতো প্রবেশ করে নিজ কক্ষে। অন্যদিকে ড্রাইভার অনবরত ডেকে চলেছে হাসিলকে ভাড়া মেটানোর জন্য। সাব্বির তৎক্ষণাৎ ড্রাইভারের সামনে এসে ভাড়া মিটিয়ে চলে যায় হাসিলের কক্ষে। কক্ষে প্রবেশ করতেই আতঙ্কে সাব্বিরের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। হাসিল নিজ ক্ষতবিক্ষত হাতে কক্ষে থাকা পাঞ্চিং ব্যাগে সজোরে ঘুষি মারতে থাকে দিক বেদিক শূন্য হয়ে। ফলস্বরূপ হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটতে থাকে চারদিকে। তারপরও হাসিল থামছে না কোনো মতেই। হাসিলের এহেন হালাতে দেখে সাব্বির শক্ত করে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, হাসিল, আল্লাহর দোহাই লাগে, থাম তুই। কেন এমনটা করছিস? সাব্বিরের কথায় হাসিল গর্জে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সাব্বির ছাড় আমাকে, নইলে আমি তোকে আঘাত করে বসবো, যেটা আমি করতে চাচ্ছি না। ছাড় বলছি। তারপরও সাব্বির হাসিলকে না ছেড়ে তাকে শান্ত করার চেষ্টায় লেগে থাকলো। ফলস্বরূপ হাসিল ক্রোধান্বিত হয়ে সাব্বিরকে আঘাত করে বসে। এতেও সাব্বির কোনো ভ্রুক্ষেপ না করে হাসিলকে সামলানোর চেষ্টায় লেগে থাকে। হাসিলকে আঘাত করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে রক্তাক্ত হাতে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়ে হাসিল। সাব্বির ধীর পদচারণে হাসিলের সামনে বসতেই হাসিল ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, লেগে গেছে রে সাব্বির। হাসিলের কথা সাব্বির বসতে না পেরে প্রশ্ন করল, তুই কিসের কথা বলছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল নিজ খোলা হয়ে যাওয়া নয়ন তুলে সাব্বিরের দিকে তাক করে শোধায়, বদদোয়া। মানে? বদদোয়া লেগে গেছে রে, সেই মেয়েটির বদদোয়া লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে। চিৎকার করে বলতে থাকে হাসিল। সাব্বির হাসিলের এরূপ অবস্থা দেখে বলে, তুই একটু শান্ত হ। শান্ত কিভাবে হব সাব্বির, কিভাবে? তুই জানিস আজ ক্ষণিকক্ষণের জন্য মনে হয়েছিল ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে শেষ করে দেব আমি, নিজের এই দু হাত দিয়ে। সাব্বির, আজ প্রথমবারের মতো এখানটায় ভয় অনুভূত হয়েছিল। আজ প্রথমবার কোনো কিছু হারানোর ভয়ে আবার সর্বাঙ্গ কেঁপেছিল। আজ প্রথমবার কারোর জন্য আমার নয়ন থেকে অশ্রু গড়িয়েছে। আজ প্রথমবার নিজেকে খুব দুর্বল মনে হয়েছিল। দেখ সাব্বির, দেখ, ওইটুকুনি মেয়ে আমার কি হাল বানিয়ে দিয়েছে। এখন ওকে ছাড়া নিঃশ্বাস নিতেও যে আমার খুব কষ্ট হয় রে। আমি এখন কি করব? বল আমায়, কি করব আমি? গর্জে উঠে বলল হাসিল। নিজ হৃৎপিণ্ডের দিকে আঙুল তাক করে কিছুক্ষণ থেমে শান্ত স্বরে বসা থেকে উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে হাসিল আবার বলল, এতদিন আমি আমার অনুভূতি সম্পর্কে শিওর ছিলাম না, কিন্তু এখন আমি জানি ওর প্রতি আমার ভয়ঙ্করভাবে আসক্তি জন্মেছে। আমি ওকে চাই সাব্বির, যে কোনো কিছুর বিনিময়ে হলেও চাই আমার ওকে, বাই হুক অর বাই ক্রুক। তুই একটু শান্ত হ। দেখ, তাড়াহুড়ো কিছু করতে যাস না। মেয়েটি তোকে এখনো ভয় পায়, আগে ওর ভয় ভাগানোর চেষ্টা কর। I don't care if she fears me or not. যে কোনো মূল্যে আমি ওকে হাসিল করেই ছাড়ব। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির ঘাবড়ে গিয়ে বলল। সাব্বিরের প্রত্যুত্তরে হাসিল ক্রূর হেসে বলল। বলেই হাসিল বেরোতে যায় সুলতানা ভিলার উদ্দেশ্যে। হাসিলে যাওয়ার পানে তাকিয়ে থেকে সাব্বির একটি দুশ্চিন্তার নিঃশ্বাস ফেলে হাসিলের উদ্দেশ্যে বলল, তুই বলে যাচ্ছিস হাসিল, পানিকে শক্ত হাতে মুঠোবদ্ধ করে ধরতে গেলে একটা ফুটা পানি অবশিষ্ট থাকে না নিজের হাতে। জাদুয়া ঠিক পানির মতো, যত শক্ত করে ধরতে যাবি ততই তোর হাত থেকে বেরিয়ে যাবে। যত ভয় দেখাবি ততই সে তোকে ভয় পাবে। সাব্বিরের কথার প্রত্যুত্তরে হাসিল নিজ পদযুগল থামিয়ে সাব্বিরের দিকে দৃষ্টি তাক করে একটি ভয়ঙ্কর হাসির রেখা টেনে বলল, জানিস তো, মানুষের নজর খুবই ভয়ঙ্কর। হাদিসে আছে, নজর একজন সুস্থ মানুষকে কবরে আর একটি উটকে রান্নার পাতিলে নিয়ে আসে। ওকে আমার জীবনে আসতে আমি আমন্ত্রণ জানাইনি সাব্বির,
ও নিজে আমার অন্ধকার কুৎসিত জীবনে স্বইচ্ছায় নিজের পবিত্র পদযুগল রেখেছে। দ্যাটস ওয়াই আমার এই ভয়ঙ্কর নজর ওর উপর পড়ে গেছে। এই নজর কোনো কিছুর বিনিময়েও কাটবে না সাব্বির। তাই ও আমাকে ভালোবাসুক অথবা ঘৃণা করুক, আই ডোন্ট কেয়ার, কজ ওকে আমারই হতে হবে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না হাসিল, চলে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে। হাসিলে যাওয়ার পরে তাকিয়ে সাব্বির আফসোসের স্বরে বিড়বিড়িয়ে বলল, তাই আমি তোকে উপদেশ দিব, ভালোবাসা দিয়ে ওকে হাসিল করার চেষ্টা কর। তুই ভুল করছিস হাসিল। জীবনে সব কিছুর শক্তি বিনিময় পাওয়া গেলেও ভালোবাসা কোনো কিছুর বিনিময় পাওয়া যায় না। আজ সুলতানা ভিলায় কেমন শুনশান নীরবতা ছেয়ে আছে। এতদিন যেই উৎসবের আনন্দ সবার মাঝে বিরাজ করছিল, তা আজকের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে সবার মধ্যে থেকে উবে গেছে। সকলে আতঙ্কিত হয়ে আছে এটা ভেবে, যদি ওই গাড়িতে জাদুয়ার উপস্থিতি থাকতো তাহলে কি হতো, এটা ভাবতেই সকলে ভয়ে আটকে উঠছে। সুলতানা খান তো সেই তখন থেকে জাদুয়াকে নিজ বুকে চেপে ধরে আছে। জাদুয়া ও নানুমণির বক্ষের উষ্ণ স্পর্শে বিড়াল ছাড়ার ন্যায় গুটিয়ে রয়েছে। সুলতানা খান জাদুয়ার মাথায় হাত বোলাচ্ছে আর হাসিলের করা পাগলামিগুলো মস্তিষ্কে আওড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন, তাহলে আমার ধারণাটাই সত্য, হাসিল জাদুয়াকে পছন্দ করে না, শুধু পছন্দ ভয়ঙ্করভাবে চায় হাসিল জাদুয়াকে। কথাটি চিন্তা করে সুলতানা খান জাদুয়াকে আরও শক্ত করে চেপে ধরে নিজ পক্ষে। তিনি আবার মনে মনে আওড়ায়, এখন কী হবে? হাসিল যদি কোনোভাবে জাদুয়াকে চেয়ে বসে, তখন আমি কী করব? আমি হাসিলকে যেমন ভালোবাসি তেমন জাদুয়াকেও। আমি চাই হাসিল সুখে থাক, কিন্তু সুখের বিনিময়ে আমি জাদুয়ার জীবনটা তো কোনো মতেই নষ্ট করতে পারি না। জেনে শুনে কি করে আমি ওকে আগুনে ফেলে দিব? কথাটি ভাবতেই অশান্ত হয়ে গেল সুলতানা খানের বক্ষ পিঞ্জর। তখনই আয়শা বেগম সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, মা, জাদুয়ার উপর দিয়ে অনেকটা ধকল গিয়েছে আজ, আপনি বরং ওকে ছেড়ে দিন, ও ফ্রেশ হয়ে নিক। আয়শা বেগমের কথায় সুলতানা খান জাদুয়াকে ছেড়ে দেয়। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় জাদুয়ার আজকের পরিহিত কামিজটির দিকে তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হয় কামিজে লেগে থাকা রক্ত। জাদুয়া আতকে উঠে নিজ শরীরে ভালো মতো যাচাই করে, বুঝতে পারে কামিজে লেগে থাকা রক্ত তার নয়। তখনই জাদুয়ার স্মৃতিচারণ হয় হাসিলের জাদুয়াকে জড়িয়ে ধরা। তৎক্ষণাৎ জাদুয়া বিড়বিড়িয়ে নিজ মনে প্রশ্ন করে ওঠে, এটা কি ওনার রক্ত? খুব বেশি ব্যথা পেয়েছে কি উনি? আচ্ছা, আজ উনি এরকম পাগলামি কেন করছিলেন? কেন উনি আমাকে ওভাবে? বাকি কথাটুকু না বলে জাদুয়া বের হয়ে আসে ওয়াশরুম থেকে। তখনই জাদুয়ার কক্ষে প্রবেশ করে স্নেহা ও সোহানা। ওদেরকে দেখে জাদুয়া মুখে একটি হাসির রেখা টেনে প্রশ্ন করে, আরে আপু, তোমরা এখানে কিছু বলবে? তুই এখন ঠিক আছিস? আমি ঠিক আছি আপু, তোমরা চিন্তা করো না। জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে সোহানা চিন্তিত হয়ে বলল। সোহানার প্রশ্নে জাদুয়া হালকা হেসে ওদের চিন্তামুক্ত করতে বলল। জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা নিজ মুখশ্রীতে চিন্তার রেখা টেনে জাদুয়ার উদ্দেশ্যে বলল, বলো আপু। স্নেহার মুখের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে, কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? স্নেহা একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে বলল, জাদুয়া, আজকের ঘটনার পর আমার মনে হচ্ছে হাসিল ভাইয়া তোকে পছন্দ করে। স্নেহার কথায় সায় জানিয়ে সোহানাও একই কথা বলে উঠল। ওদের প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে বলে উঠল, কি বলছো তোমরা আপু? এরকম কিছুই না। জাদুয়াকে এভাবে ভয় পেতে দেখে সোহানা বলে ওঠে, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস হয়তো। আচ্ছা, তুই একটু রেস্ট করে নে, অনেক ধকল গেছে আজ তোর উপর দিয়ে। বলেই তারা দুজন প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে। জাদুও আর বেশি কিছু না ভেবে দুর্বল শরীর বিছানায় এলিয়ে দিতে নেতিয়ে পড়ে নিদ্রাদের রাজ্যে। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে হাসিলের। হাসিল নিজ কক্ষের প্রবেশ না করে হনহনিয়ে চলে যায় সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। হাসিলের উদ্ভটের ন্যায় জবরজঙ্গ রূপ দেখে হলরুমে উপস্থিত সকলেই হতবিহ্বল হয়ে যায়, কারণ মূলত তারা এখন অবধি হাসিলকে এহেন অগোছালো রূপের সাথে পরিচিত নন। উপস্থিত মহিলা সদস্যদের হাসিলের এহেন রূপের কারণ কিছুটা বোধগম্য হলেও পুরুষ সদস্যদের কাছে বিষয়টি ছিল নতুন, কারণ আজকের ঘটে যাওয়া সকল ঘটনা থেকে তারা ছিল অজ্ঞাত। ফলস্বরূপ চিন্তিত হয়ে সাহিল খান নিজ পুত্রে যাওয়ার পানে তাকিয়ে ডেকে প্রশ্ন শোধায়,
হাসিল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? তোকে এমন লাগছে কেন? শাহিল খানের প্রশ্নের কোনো প্রকার প্রত্যুত্তর না করে হাসিল পদচারণ ফেলে নিজ গন্তব্যে। বিষয়টি এমন, শাহিল খান নামের জলজ্যান্ত মানুষটি তার নেত্রে অদৃশ্য। তখনই মারিয়াম বেগম ইনিয়ে বিনিয়ে আজকের ঘটে যাওয়া সকল ঘটনা তুলে ধরেন। মারিয়াম বেগমের কথা শুনে শাহিল খান থমকালেন, ভরকালেন, চমকিত হলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তার তিক্ত কাঠখোট্টার ন্যায় অনুভূতিহীন ছেলেটি কারো জন্য এরূপ উন্মাদের ন্যায় আচরণ করবে। তিনি মনে মনে ভাবলেন, হাসিলের এরূপ আচরণ করার কারণটা কি? ও তো কারোর জন্য এরূপ টেম্পারেট হওয়ার কথা ছিল না। তাহলে ওর এরকম আচরণের কারণ কি? তাহলে ও কি জাদুয়াকে? না না না, এরকম হওয়ার সম্ভাবনা নেই। ওর মতো ছেলে কখনোই কাউকে, আর যাই হোক, ভালোবাসবে না। হাসিল সুলতানা খানের দরজার সম্মুখে দাঁড়িয়ে নক করতেই সুলতানা খান কার আগমন ঘটেছে তা না জেনেই প্রবেশের অনুমতি প্রদান করেন। হাসিল সুলতানা খানের অনুমতি পেয়ে প্রবেশ করতেই সুলতানা খানের চক্ষু চড়ক গাছ হয়ে যায় হাসিলের দর্শনে। কারণ এই মুহূর্তে তিনি যদি কাউকে এড়িয়ে চলতে চান তাহলে সেই ব্যক্তিটি হবে হাসিল। সুলতানা খানের বক্ষপিঞ্জর শুকিয়ে কাটকাট হয়ে গেছে। হাসিল কি বলবে এই দুশ্চিন্তায়। অন্য সময় হলে তিনি হাসিলকে সাদরে আমন্ত্রণ জানাতেন হাসিলের স্বল্পভাষী জবানে কিছু শোনার জন্য, কিন্তু এখন সে দুশ্চিন্তায় আছেন এটা ভেবে হাসিল না জাদুয়ার বিষয়ে কিছু বলে। সুলতানা খানের চিন্তা ভাবনার মধ্যেই হাসিল গম্ভীর কণ্ঠে বলল, দাদি, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হাসিলের কথিত ধ্বনি সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হতে সুলতানা খান ঘাবড়ে গিয়ে আমতা শুরু করলেন। তখনই সুলতানা খানের দৃষ্টিতে পরিলক্ষিত হলো হাসিলের বীভৎসভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া হাতটি, যেখান থেকে আপাতত রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু আঘাতগুলো পরিলক্ষিত। সুলতানা খান চিন্তিত হয়ে হাসিলের হাতটি নিজ হাতের অন্তরালে নিয়ে ব্যথিত স্বরে বললেন, হাতের কি অবস্থা হয়েছে হাসিল? এখন অবধি তুই ডক্টরের কাছে যাসনি। আচ্ছা ডক্টর বাদ দে, ন্যূনতম হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ তো করতে পারতি। দাদি, আই ওয়ান্ট টু সে সামথিং। হাসিলের কথার প্রতিউত্তর না করে তিনি আবারও বললেন, আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। বলেই সুলতানা খান ব্যস্ত হয়ে পড়লেন ফার্স্ট এড বক্স খুঁজতে। তখনই হাসিল নির্বিঘ্ন কণ্ঠে বলে উঠল, দাদি, আমি জাদুয়াকে চাই। হাসিলের কথায় সুলতানা খান একটুও অবাক হলেন না, বরং এটাই যেন হওয়ার ছিল। কিন্তু তিনি হাসিলের বচন শুনেও না শোনার স্বরূপ নিজের কাজ করে যাচ্ছেন। তখনই হাসিল সুলতানা খানের দিকে তাকিয়ে কুটিল হাসির রেখা টেনে ভয়ঙ্করভাবে দ্বিতীয়বারের ন্যায় বলল, দাদি, আই ওয়ান্ট হার বাই এনি কস্ট। এবার হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান গম্ভীর দৃষ্টিতে হাসিলের পাড়িয়ে তাকিয়ে বললেন, ভালোবাসো জাদুয়াকে? না। গম্ভীরভাবে বলল হাসিল। তাহলে আসক্তি, ভয়ঙ্কর আসক্তি জন্মেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল হাসিল। হাসিলের এরূপ কথার প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, হাসিল, জাদুয়াকে নিয়ে তোর ভাবনার ইতি এখানেই টানা উচিত। সরি দাদি, সেটা আমি করতে পারবো না। আর এতদিন না তুমি আমার বিয়ের কথা বলতে, এখন আমি বলছি আই ওয়ান্ট টু ম্যারি হার। হাসিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান গভীর দৃষ্টি তাক করে বললেন, তুই কি জানিস ওর সাথে তোর বয়সের পার্থক্য প্রায় 10 বছরেরও বেশি। আর তাছাড়া জাদুয়ার এখনো বিয়ের বয়স হয়নি। সো হোয়াট, তোমার সাথেও কিন্তু দাদুর বয়সের পার্থক্য এর থেকেও বেশি ছিল। এছাড়া তুমিও কিন্তু ছোট বয়সে বিয়ে করে এ বাড়িতে বউ হয়ে এসেছিলে। হাসিলের কথায় সুলতানা খান দমলেন না, বরং তেতে উঠে বললেন, হাসিল, তুই খুব ভালো করে জানিস তুই কি কি কাজের সাথে জড়িত আছিস। আমি তোকে যেমন ভালোবাসি তেমনি জাদুয়াকেও। কি করে আমি ওকে একটি অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে ঠেলে দিই, যেখানে তোর নিজের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। হাসিল, জাদুয়ার একটা ছোট্ট হাসিল জাদু একটি ছোট্ট সুবাসিত ফুলের ন্যায়, যে বিনা আঘাতে নিজের সুবাসে মোহিত করে রাখবে চারিপাশ, কিন্তু সামান্য আঘাতে মুচড়ে যাবে। আর তোর এই আসক্তি ওকে শেষ করে দিবে। তাছাড়া জাদুয়া তোকে ভয় পায়, ওর মনে তোর জন্য বিন্দু পরিমাণ অনুভূতিও নেই। তাই আমি চাই না তুই জাদুয়াকে তোর জীবনের সাথে সংযোগ কর। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাসিল ভয়ঙ্করভাবে উচ্চস্বরে হেসে উঠে বলল, সংযোগ? সেটা তো আমি অনেক আগেই করে ফেলেছি। ওর আমার প্রতি অনুভূতি থাকুক বা না থাকুক, ওকে আমারই হতে হবে দাদি। আর তুমি কি বললে? সুবাসিত ফুল
যে চারপাশে নিজের সুবাসে মোহিত করে রাখে? ইউ নো হোয়াট দাদি? তাহলে আমি নিজে সেই সুবাসিত ফুলকে নিজ হাতে মুছড়ে দেব। ওর সুবাস শুধুমাত্র আমার জন্য বরাদ্দকৃত। তুমি ভেবো না আমি তোমার কাছ থেকে পারমিশন চাইতে এসেছি। আমি শুধুমাত্র তোমাকে জানাতে এসেছি, তুমি চাও বা না চাও, জাদুয়াকে আমারই হতে হবে। বলেই হাসিল চলে যাওয়ার উদ্দেশ্যে নিজ পদযুগল বাড়াতে আবার সুলতানা খানের উদ্দেশ্য করে বলল, তবে দাদি, তুমি প্রমাণ করে দিলে আমার আপন বলতে তুমিও নও। তুমিও আমাকে সবার মতোই ভাবো। হাসিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান ব্যথিত নয়নে হাসিলের পানে চেয়ে বললেন, ভাই এইরকমটা নয়, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। তুই অন্য কোনো যে কোনো মেয়ের কথা বল, আমি সত্যি বলছি, তাকে যে কোনো মূল্যে তুলে এনে দিব। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাসিল একটা তাচ্ছিল্যের হাসির রেখা টেনে বলল, দাদি, তুমি আবার প্রমাণ করে দিলে দুনিয়ায় প্রতিটি মানুষ স্বার্থপর। নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে দুবারও ভাবে না। বাট আই এম সরি দাদি, আমার জাদুয়াকেই চাই, আর ওকে আমি আমার করেই ছাড়বো। অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল, আমার যা প্রয়োজন আমি তা হাসিল করে নিতে জানি। আমি সেটা কখনোই হতে দিব না। ওকে ফাইন, লেটস সি হু বিকেম দ্য উইনার। তিক্ত স্বরে সুলতানা খান বললেন। উত্তর প্রত্যুত্তর এ যেন এক বিনা রক্তপাতে কুরুক্ষেত্র, যেথায় যোদ্ধা দুজন আর যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে নিজ জিহ্বা। এই জিহ্বা একটা বিষাক্ত সাপের মতো। কবরে এমন কত নিহত লোক আছে যাকে তার জিহ্বা হত্যা করেছে। জিহ্বা এমন ভয়ঙ্কর বস্তু যে তরবারি ও তার সাথে সাক্ষাৎ করতে ভয় পায়। তাই প্রতিটি মানবকুলের উচিত নিজ জিহ্বা সংযত রাখা। হাসিল সুলতানা খানের কক্ষ হতে বেরিয়ে যেতে সুলতানা খান ধপ করে খাটের ওপর বসে হাসিলের যাওয়ার পানি তাকিয়ে দুশ্চিন্তার নিঃশ্বাস ত্যাগ করে বললেন, না হাসিল, আমি কিচ্ছুতেই তোকে জাদুয়ার জীবন নষ্ট করতে দিব না। তুই জাদুয়ার জন্য প্রাণনাশক বিষের ন্যায়, যার সংস্পর্শে আসলে মৃত্যু অবধারিত। তাই আমার যা করার হয় আমি তাই করব, জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে। হাসিল সুলতানা খানের কক্ষ হতে বেরিয়ে অস্থির মনে নিজ কক্ষে প্রবেশ না করে সোজা চলে যায় জাদুয়ার কক্ষের সম্মুখে। কোনো প্রকার জড়তা ছাড়া দরজা ঢেলে প্রবেশ করতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় সেই চিরচেনা মানবিক ঘুমন্ত মুখশ্রী, যাকে আপাত মস্তক দেখলে মনে হবে দুশ্চিন্তামুক্ত একটি বাচ্চা বেড়াল ছানা, যার বিচরণ এখন নিদ্রাদের রাজ্যে। হাসিল ধীর পায়ে জাদুয়ার সম্মুখে এগিয়ে গিয়ে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, কি অদ্ভুত তাই না? তোর জন্য আমি শান্তিতে রাতেও ঘুমাতে পারি না, আর তুই আমার ঘুম কেড়ে নিয়ে এই সময়ও কি নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? বলেই হাসিল দূরে দাঁড়িয়ে থেকে নিজ ডান হাত দ্বারা স্পর্শ না করেই জাদুয়ার ওষ্ঠ বরাবর নিজ হাতের বৃদ্ধা আঙুল তাক করে বিনা স্পর্শিত স্লাইড করে বলল, খুব শীঘ্রই তুমি আমার হতে চলেছ। তোমার রন্ধ্রে রন্ধ্রে শুধুমাত্র এই তাসোয়ার আবরার হাসিলের বিচরণ থাকবে। বলেই হাসিল জাদুয়ার অতি নিকটে এগিয়ে গিয়ে নিজ গ্রীবাদেশ জাদুয়ার কর্ণ বরাবর নুয়ে হিসিয়ে বলল, ওয়েলকাম টু মাই ডার্ক লাইফ, গেট রেডি টু বি মাই প্রিজনার। কথাটি বলতেই অনাকাঙ্ক্ষিতভাবে হাসিলের মুঠোফোনটি বেজে ওঠে। ফোনের কর্কশ ধ্বনিতে জাদুয়ার নিজ নিদ্রার রাজ্য হতে ছিটকে বেরিয়ে নেত্রযুগল মেলে ধরে ধরফড়িয়ে উঠে বসে আশেপাশে কিছু সন্ধান করতে লেগে পড়ে। কিন্তু আফসোস, তেমন কিছুই পরিলক্ষিত হলো না জাদুয়ার নেত্রে। কিন্তু কেন যেন তার মনে হচ্ছে এতক্ষণ যাবৎ কোনো ভয়ঙ্কর নজর তার উপর পড়েছিল। তেমন কোনো কিছু দৃষ্টিতে পরিলক্ষিত না হওয়ার দরুন আর না ঘুমিয়ে জাদুয়া আয়তুল কুসরি পরে নিজ পক্ষে ফু দিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। অন্যদিকে হাসিল জাদুয়ার কক্ষ হতে বেরিয়ে নিজ কক্ষে প্রবেশ করে মুঠোফোনটি রিসিভ করে বলল, ধরেছিস? আচ্ছা, আমি আসছি। বলেই হাসিল ক্ষত হওয়া হাতে কোনো প্রকার মেডিসিন বা ব্যান্ডেজ না করে ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট পরে বেরিয়ে পড়ে সুলতানা ভিলা হতে। সাব্বিরকে সঙ্গে নিয়ে রওনা হয় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলের উদ্দেশ্যে। হাসিলের গাড়িটি আবারও এসে থামে ভয়ঙ্কর সেই অন্ধকারাচ্ছন্ন অরণ্যের সামনে। সাব্বির বুঝে উঠতে পারে না কেন হাসিলকে এই ভুতুড়ি শ্যাওলা পড়া বাড়িটিতেই যেতে হবে। সাব্বির আফসোসের সহিত হাসিলের পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, এটা বজ্জাত। তোর কি মনে হয় মানুষকে মারার সাহস আছে বলে ভূতকেও মারতে পারবো নাকি?
এ পুরো জায়গাটা দেখালেই তো মনে হয় ভূত ফেদে সুখের সংসার চলছে, আর তুই বারবার তাদের প্রেমের সংসারে প্রদান করতে চলে আসিস। আসিস তো আসিস, আমাকে সঙ্গে নিয়ে আসিস। কি করে যে বলি, ওই বাড়িতে প্রবেশ করতে গিয়ে কতবার যে আমার রুহ ডুলে বেড়ে হয়ে আসতে চেয়েছিল, তার কোনো ইয়াত্তা নেই। সাব্বিরের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই তারা পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে অর্ধমিত্র অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। হাসিল লোকটির নিকটে পৌঁছতেই নিভু নিভু নেত্র মেলে চায় হাসিলের পানে। তখনই সেখানে উপস্থিত একটা ছেলে বলে ওঠে,